Banks do not lend money without security. Loans given by banks are secured through primary and/or collateral securities. In addition, banks take personal guarantees from the borrower himself and third parties. অর্থাৎ ব্যাংক সাধারণত জামানত ছাড়া কোনো ঋণ দেয় না। ব্যাংক যে ঋণ প্রদান করে থাকে সেই ঋণগুলোকে ব্যাংক প্রাইমারি এবং কোলাটেরাল সিকিউরিটির দ্বারা সিকিউরিটাইজড করে থাকে। এর অতিরিক্ত ব্যাংক সংশ্লিষ্ট borrower এবং থার্ড পার্টির পার্সোনাল গ্যারান্টিও নিয়ে থাকে। In Bangladesh, after financial obligations, real estate is the second most common and most preferred collateral security sought by banks against their lending. বাংলাদেশে ফাইন্যান্সিয়াল অব্লিগেশনের পরেই রিয়েল এস্টেট অর্থাৎ ল্যান্ড, বিল্ডিং, ফ্ল্যাট ইত্যাদি হচ্ছে ব্যাংকারদের দ্বিতীয় কমন এবং মোস্ট প্রিফার্ড কোলাটেরাল সিকিউরিটি। But in terms of loan amount, real estate is the security of most loan in Bangladesh. আবার যদি আমরা ঋণের পরিমাণের কথা চিন্তা করি, বাংলাদেশে এই রিয়েল এস্টেটের বিপরীতে ব্যাংকগুলো সবচেয়ে বেশি ঋণ প্রদান করে থাকে। Such real estate is made security against loans by creating registered mortgage on them. These mortgaged properties act as safeguard and cover for loans. Loans are liquidated by selling the mortgaged property if the borrower defaults on loan. সাধারণত রেজিস্টার্ড মর্গেজের মাধ্যমে রিয়েল এস্টেটগুলোকে ব্যাংকের সিকিউরিটি হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। এই মর্গেজ প্রপার্টিগুলো ব্যাংক ঋণের বিপরীতে ঋণের কাভার এবং ঋণের সেফগার্ড হিসেবে কাজ করে। কোনো ঋণ যদি ডিফল্ট হয় তাহলে এই মর্গেজ প্রপার্টিগুলো বিক্রি করে সেই ঋণ আদায় করা হয়। কিন্তু এই বন্ধকি সম্পত্তি সিলেকশন ও ভ্যালুয়েশন করতে ভুল হয়ে গেলে ব্যাংকের বিনিয়োগকৃত টাকা ফেরত আসবে না কিন্তু। আর এক্ষেত্রে যদি ঋণদাতা ব্যাংকের সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজার এবং ক্রেডিট অফিসারের কোনো ভুল বা গাফিলতি থাকে তাহলে ব্যাংক কিন্তু তাদেরকে ছাড় দিবে না। রিটায়ারমেন্ট বেনিফিট আটকে রেখে এসব ঋণ সমন্বয় করারও নজির আছে কিন্তু। আছে দুর্নীতি দমন কমিশনের ধাওয়া খাওয়ার সম্ভাবনা এবং একই সাথে জেল খাটারও ভয়। তাই বন্ধকি সম্পত্তির সিলেকশনে ও ভ্যালুয়েশন করার সময় ব্যাংকারদের এক চুলও ছাড় দেওয়া উচিত নয়। কিন্তু বড়োয়ার কিংবা মর্গেজারদের দৃষ্টিতে যে জামানতটি ভালো সেটি কিন্তু ব্যাংকারদের দৃষ্টিতে ভালো নাও হতে পারে। ব্যাংকারদের দৃষ্টিতে একটি মর্গেজ প্রপার্টিকে ভালো বা উত্তম হতে গেলে তাকে অবশ্যই কিছু ক্রাইটেরিয়া বা কোয়ালিটি মিট আপ করতে হবে। আমি জানি একটি উত্তম বন্ধকি সম্পত্তির কী কী গুণাবলী থাকা উচিত তা আমাদের সম্মানিত বিজ্ঞ ব্যাংকারদের অনেকেই জানেন। এরপরও আমি চেষ্টা করেছি প্রায় সবগুলো গুণাবলী একসাথে কম্পাইল করে এই ভিডিওতে উপস্থাপন করতে এবং একই সাথে বন্ধকি সম্পত্তি সিলেকশনে ও ভ্যালুয়েশনে আমাদের ব্যাংকারদের কী কী কৌশল অবলম্বন করা উচিত তাও আমি এই ভিডিওতে তুলে ধরব। তো আই এম শিওর দিস ভিডিও উইল বি হেল্পফুল ফর বোথ ক্রেডিট অফিসার্স অ্যান্ড ব্রাঞ্চ ম্যানেজার্স অফ বোথ ব্যাংকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। তাই আপনি যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার জানার বাইরেও আপনি কিছু কৌশল জানতে পারবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। একটি উত্তম বন্ধকি সম্পত্তির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ক্লিয়ার অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড চেইন অফ ওনারশিপ। অর্থাৎ এখানে মালিকানার যে ধারাবাহিকতা এই বিষয়টি একদম পরিষ্কার থাকতে হবে। ব্যাংকের লিগাল অ্যাডভাইজারের কাছ থেকে লিগাল অপিনিয়নটি হাতে পাওয়ার পর একজন ব্যাংকার যেন খুব সহজেই বুঝতে পারে যে এখানে মালিকানার ধারাবাহিকতাটা কার কাছ থেকে কে মালিক হয়েছে বা বর্তমান মালিকের পূর্ববর্তী মালিক কে বা কীভাবে একজনের কাছ থেকে আরেকজনের মালিকানা হস্তান্তর হয়েছে। একইভাবে একজন সাধারণ মানুষও যেন লিগাল অপিনিয়নটি পড়লে বুঝতে পারে যে মালিকানার ধারাবাহিকতা কীভাবে পরিবর্তিত হয়েছে। তো এজন্য নিম্নোক্ত বিষয়গুলো মাথায় রেখে কিছু কিছু বন্ধকি সম্পত্তি আপনারা ডিসকারেজ করবেন, যেমন ওনারশিপ চেইন নট ন্যারেটেড অর চেইন ন্যারেটেড উইথ স্কিপড ওনারশিপ। অর্থাৎ কিছু কিছু দলিল আমরা কখনো কখনো পাই যেখানে মালিকানার ধারাবাহিকতা বিস্তারিত বর্ণনা করা থাকে না অথবা একেবারে বর্ণনা করাই থাকে না। আবার কখনো কখনো চেইন নট অরিজিনেটেড ফ্রম সিএস খতিয়ান। আবার কিছু কিছু ক্ষেত্রে মালিকানার ধারাবাহিকতা সিএস খতিয়ান থেকে টানা হয় না, কখনো কখনো সেটা এস এ খতিয়ান থেকে টানা হয়, আবার আমরা শুধু আর এস খতিয়ান থেকেও পাই। সো আমরা আমাদের কাছে যেই দলিলে মালিকানা সিএস থেকে বর্ণনা করা হয়েছে সেটাকে আমরা উত্তম হিসেবে ধরে নিব। বায়ার ডিড নাম্বার অ্যান্ড দেয়ার রেজিস্ট্রেশন ডেট নট মেনশনড। কিছু কিছু দলিলে বায়া দলিলের নম্বর উল্লেখ করা থাকে না, আবার কখনো কখনো বায়া দলিলের নম্বর উল্লেখ করা থাকলেও দেখা গেছে কি তার রেজিস্ট্রেশন ডেটটা উল্লেখ করা থাকে না, অথবা কখনো কখনো দুটোই উল্লেখ করা থাকে না। শিডিউল ইন ডিড নট মেনশনড ইন ডিটেইল।
ক্ষেত্র বিশেষে কখনো কখনো টাইটেল ডিডের মধ্যে যে সম্পত্তির যে তফসিল বর্ণনা করা থাকে সেই তফসিলটা বিস্তারিত বর্ণনা করা থাকে না, অর্থাৎ তফসিল এর মধ্যে সিএস, এসএ, আরএস সবগুলো বিষয়, সবগুলো খতিয়ানের সংশ্লিষ্ট দাগ উল্লেখ করা থাকে না। হয়তো দেখা গেছে শুধু আরএস খতিয়ান এবং আরএস দাগ উল্লেখ করা থাকে, অথবা এসএ খতিয়ান এবং এসএ দাগ উল্লেখ করা থাকে। তারপর শিডিউল মিস্টেকেন, কখনো কখনো আমরা এমনটাও পাই যে এখানে দাগ ভুল করা আছে অথবা খতিয়ান নম্বর ভুল করা আছে। শিডিউল হ্যাপাজার্ড, আবার কখনো কখনো এসএ খতিয়ানকে আরএস খতিয়ান হিসেবে উল্লেখ করা হয়, আবার আরএস খতিয়ানকে এসএ খতিয়ান হিসেবে উল্লেখ করা হয়। এমন ভুল ত্রুটিগুলো আমরা টাইটেল ডিডগুলোতে পেয়ে থাকি। পজিশন অন ওয়ান প্লট বাট ইন টাইটেল ডিড নাম্বার অফ প্লটস মেনশন মোর দেন ওয়ান। আমরা ক্ষেত্র বিশেষে এমনও দেখি যে বন্ধকদাতার জমিটি সে শুধুমাত্র একটি দাগে দখল, কিন্তু তার যে টাইটেল ডিড সেখানে 3 থেকে 4টা দাগও উল্লেখ থাকে, বা তার চেয়ে বেশি দাগও উল্লেখ থাকে, বা একের অধিক দাগও উল্লেখ থাকে। তো এই বিষয়গুলো অনেক সময় আমাদের মধ্যে কনফিউশন তৈরি করে। এরপর হচ্ছে যে ইরিলেভেন্ট খতিয়ান অথবা এক্সট্রা খতিয়ান নাম্বার দলিলের মধ্যে উল্লেখ করা থাকে, অর্থাৎ দেখা গেছে যে তার বন্ধকি সম্পত্তিটি হয়তো একটা খতিয়ানে বা 2টা খতিয়ানে, কিন্তু দলিলে দেখা গেছে যে এমন কিছু খতিয়ান নম্বর উল্লেখ থাকে যে এই খতিয়ান নম্বরটি আসলে তার জমির সাথে কোনো সংশ্লিষ্টতাই নেই। এরপর হচ্ছে স্কেচ ম্যাপ অ্যাবসেন্ট। একটি ভালো টাইটেল ডিড হচ্ছে সেখানে অবশ্যই স্কেচ ম্যাপ অর্থাৎ জমির দখল স্পষ্ট করে রঙিন কালি দিয়ে চিহ্নিত করে দেখানো হবে। একটি ভালো বন্ধকি সম্পত্তির টাইটেল অবশ্যই সেটা ডিফেক্ট ফ্রি এবং অ্যাবসলিউট টাইটেল হবে, এবং এটা একই সাথে ইজিলি ট্রান্সফারেবল হবে। বন্ধকি সম্পত্তি কিছু কিছু আছে যেগুলো আমাদের কাছে ডিসকারেজিং। সেগুলো হচ্ছে যে যেই বন্ধকি সম্পত্তিতে একজন ওনার শুধুমাত্র পজিশন বলে ওনার, অর্থাৎ দখল বলে ওনার, অথবা ওনার বিকজ অফ রংফুল সার্ভে অর রেকর্ড। অর্থাৎ আমরা কখনো কখনো দেখি যে যিনি বন্ধকদাতা তার নামে শুধুমাত্র আরএস খতিয়ান আছে, কিন্তু তার নামে কোনো টাইটেল ডিড নেই, কিছুই নেই। সে শুধুমাত্র ভুলবশত বা ভুল সার্ভের কারণে আরএস খতিয়ানটি তার নামে পাবলিশড হয়ে গেছে, এবং সেই কারণে সে জমির মালিক বা মালিকানা দাবি করছে। সো এরকম জমি আমরা বন্ধকি সম্পত্তি হিসেবে গ্রহণ করব না। তারপর প্রপার্টি ইনহেরিটেড 5 ডেসিমেল বাট মর্গেজিং 7 ডেসিমেল বাই হাইডিং দ্য টোটাল নাম্বার অফ হেয়ার্স অর সাকসেসর্স। অর্থাৎ আমরা এমনটাও দেখি কখনো কখনো যে একটা ওয়ারিশ সূত্রে বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি, একজন ব্যক্তি উনি হয়তো তার হিস্সা অনুযায়ী উনি 5% জমি পান, কিন্তু উনি ব্যাংকের কাছে 7% বন্ধক দিতে এসেছেন। কারণ হচ্ছে উনি এখানের প্রকৃত উত্তরাধিকারদের সংখ্যা ব্যাংকের কাছে পাবলিশ করেন নাই। সো এই ধরনের জমি অবশ্যই আমরা আমাদের বন্ধকি সম্পত্তি হিসেবে গ্রহণ করব না। আবার যদি এমন হয় যে বাবা জীবিত আছে কিন্তু তার মালিকানাধীন সম্পত্তি তার সন্তান পৈতৃক ওয়ারিশি জমি হিসেবে বন্ধক দিতে আসেন, ওই রকম জমিও আমরা বন্ধকি সম্পত্তি হিসেবে নিতে পারবো না। এরপর হচ্ছে টাইটেল শুড বি আনকন্ডিশনাল। কিছু কিছু ক্ষেত্রে বন্ধকদাতার টাইটেল কন্ডিশনাল হয়ে থাকে। যেমন আমরা যদি এমন হয় যে বন্ধকদাতা যদি পাওয়ার অফ অ্যাটর্নি বলে জমিটির কর্তৃত্ব পেয়ে থাকেন, সেই জমিটি উনি যদি আবার ব্যাংকের কাছে বন্ধক দিতে আসেন এবং ব্যাংককে আবার পাওয়ার অফ অ্যাটর্নি দিতে আসেন, এরকম জমি বা এরকম মর্গেজ প্রপার্টি আমরা বন্ধক নিব না। এরপর নট ভিলেজ হোমস্টেড অফ এ ফার্মার। হ্যাঁ, কৃষকের গ্রামের বসত বাড়ি 33% পর্যন্ত আমরা বন্ধকি সম্পত্তি হিসেবে নিব না। কারণ হচ্ছে স্টেট অ্যাকুইজিশন এবং টেনেন্সি অ্যাক্ট 1950 অনুযায়ী কৃষকের 33% জমি থেকে সেটা যদি বসত ভিটা হয়ে থাকে তাকে সেখান থেকে উচ্ছেদ করা যায় না। তো সেই একই কারণে আমরা কৃষকের গ্রামের বাড়ি 33% পর্যন্ত আমরা বন্ধকি সম্পত্তি হিসেবে গ্রহণ করব না। তারপর একটি ভালো বন্ধকি সম্পত্তির অরিজিনাল টাইটেল ডিড, মিউটেশন এবং ডিসিআর সহ আপ টু ডেট রেন্ট রিসিট অ্যাভেলেবেল থাকবে। তার সকল বায়া দলিলের সার্টিফাইড কপি এবং সকল খতিয়ানের সার্টিফাইড কপি অ্যাভেলেবেল থাকতে হবে। এছাড়াও ডিড, খতিয়ান বা মিউটেশন, ডিসিআর, খাজনা রসিদ ইত্যাদি সব কিছু পরস্পর ট্যালি করতে হবে, অর্থাৎ একটার দাগ খতিয়ান আরেকটার দাগ খতিয়ানের সাথে মিলতে হবে। বন্ধকদাতার নাম সকল কাগজপত্র, অর্থাৎ তার টাইটেল ডিড, তার খতিয়ান, তার মিউটেশন, তার ডিসিআর, তার রেন্ট রিসিট, তার এনআইডি ইত্যাদি সব কিছুতে তার নাম অভিন্ন হতে হবে।
তারপর বন্ধকি সম্পত্তিটি আনএনকাম্বার্ড হতে হবে, অর্থাৎ এটা সকল ধরনের লায়াবিলিটি ফ্রি হতে হবে, এবং একই সাথে এই আনএনকাম্বারেন্সটা নির্দায়ী সনদ অর্থাৎ এনইসি দ্বারা প্রমাণিত হতে হবে, এবং একই সাথে ব্যাংকার সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসগুলোতে ফিজিক্যালি তল্লাশ করে সেগুলো কনফার্ম হতে হবে, অর্থাৎ এসিল্যান্ড অফিস, তহসিল অফিস এবং জেলা রেজিস্ট্রি অফিস বা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে সরাসরি এগুলো তল্লাশি করে নিশ্চিত হতে হবে যে এগুলোতে কোথাও ট্রান্সফার হয় না, এবং একই সাথে এগুলোর আন্ডারে কোনো ব্যাংক লোন বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে কোনো লোন নেই। এইভাবে এই সম্পত্তিটা যে নির্দায় বা দায়মুক্ত সেটা কনফার্ম হতে হবে। তাই যেসব বন্ধকি সম্পত্তি অলরেডি অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো ঋণের বিপরীতে বন্ধক দেওয়া আছে সেটা অবশ্যই আমরা আমাদের ঋণের জামানত হিসেবে গ্রহণ করব না। একই সাথে যে কোলেট্রাল সিকিউরিটির কোনো সরকারি দায় আছে, যেমন হোল্ডিং ট্যাক্স বকে আছে, কিংবা বিদ্যুৎ বিল, ওয়াসার বিল, গ্যাস বিল ইত্যাদি বকে আছে, ওই ধরনের সম্পত্তিও আমরা বন্ধকি সম্পত্তি হিসেবে গ্রহণ করব না। এরপর হচ্ছে প্রস্তাবিত বন্ধকি সম্পত্তিটি যদি অন্য কোনো দায়বদ্ধ সম্পত্তির শেয়ার্ড প্রপার্টি হয়ে থাকে তাহলে ওই বন্ধকি সম্পত্তির কাগজপত্র আমরা গ্রহণ করব না, অর্থাৎ ওই ধরনের সম্পত্তিকে আমরা বন্ধকি সম্পত্তি হিসেবে নিব না। প্রস্তাবিত বন্ধকি সম্পত্তির যে লিগ্যাল অপিনিয়নটি আপনার কাছে আছে সেই লিগ্যাল অপিনিয়নটি যেন অবশ্যই আনকন্ডিশনাল হয়, এবং লিগ্যাল অপিনিয়নের কনক্লুশনে যেন এটা স্পষ্ট করে বলা থাকে যে এটা সংশ্লিষ্ট ঋণের জামানত হিসেবে এই সম্পত্তিটি গ্রহণ করা যাবে, এটা যেন পরিষ্কার করে বলা থাকে। এই বিষয়টি অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। তারপর হচ্ছে বন্ধকি সম্পত্তিটি যেন কোনো আনডিভাইডেড জয়েন্ট প্রপার্টি না হয়। আমরা এই বিষয়টি নিয়ে খুব ঝামেলায় পড়ি যে দেখা গেছে 5 ভাইয়ের নামে 10% জমি আছে, কিন্তু এক ভাই তার 2% জমি ব্যাংকে বন্ধক দিতে এসেছে। এখন এখানে যদি কোনো পার্টিশন ডিড করা না থাকে তাহলে এই 2% সে মনে করেন যে 2%-এর উপর একটি বাজারের দোকান আছে, সেই 2% আপনার কাছে নিজের জমি বলে বন্ধক দিয়ে দিল, কিন্তু পরবর্তীতে আপনি যদি ঋণটি খেলাপি হয় বা তারও আগে কিন্তু আপনি একটা ডিসপিউটের মধ্যে পড়ে যেতে পারেন যে অন্য যারা কো-শেয়ারার যারা আছে তারা কিন্তু এসে কিন্তু আপত্তি করতে পারে যে এই দোকানটি তার বন্ধকদাতার নয়, কারণ তাদের 5 ভাইয়ের মধ্যে এখনও কোনো ভাগ বাটোয়ারা হয়নি। তো এই জন্য আপনি যদি কোনো শেয়ার্ড প্রপার্টি বন্ধক নিতে চান অবশ্যই সেটা বন্ধকদাতার নামে আলাদা মিউটেটেড থাকতে হবে এবং একই সাথে পার্টিশন ডিড করা থাকতে হবে। তারপর হচ্ছে ফার্স্ট পার্টি প্রপার্টি ইজ আ প্রায়োরিটি। আপনি যাকে ঋণ দিচ্ছেন চেষ্টা করবেন তার নিজ নামেই যেন বন্ধকি সম্পত্তিটি হয়ে থাকে। এরকম ফার্স্ট পার্টির প্রপার্টি নেওয়াটাই ভালো, কারণ থার্ড পার্টির সম্পত্তি নিতে গেলে অনেক সময় দেখা গেছে যে একসময় ঋণ গ্রহীতা এবং বন্ধকদাতার মধ্যে ব্যক্তিগত বা ব্যবসায়িক নানা দ্বন্দ্বের কারণে তখন দেখা গেছে যে বন্ধকদাতাকে ঋণ নবায়ন করার জন্য স্বাক্ষর করার জন্যই খুঁজে আনা যায় না। তো এই জন্য আমরা চেষ্টা করব যিনি ঋণ গ্রহীতা তার নামের জমিটাই যেন আমাদের বন্ধকি সম্পত্তি হিসেবে আমরা গ্রহণ করি। আর যদি কখনো থার্ড পার্টি প্রপার্টিকে বন্ধকি সম্পত্তি হিসেবে নিতে হয় সেই ক্ষেত্রে আমাদের চেষ্টা থাকবে যেন সেই থার্ড পার্টি মর্গেজের জন্য ঋণ গ্রহীতার ফ্যামিলি মেম্বার হয়। আর ইন কেস অফ জয়েন্ট প্রপার্টি বন্ধকদাতাদের সংখ্যা যত কম হবে ততই আপনার ঋণ কন্টিনিউয়েশনের হ্যাসেল কম হবে। অর্থাৎ আপনি বন্ধকদাতা যদি 2 জন হয় সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্টেশন মেনটেন করা কিন্তু সহজ হবে। আবার বন্ধকদাতা যদি 5 থেকে 6 জন হয়ে যায়, দেখা গেছে কি 6 জন 6 জেলায় না থাকলেও দেখা গেছে সবাই হয়তো একই জায়গায় থাকে না, কেউ চাকরির কারণে বিভিন্ন দূর দূরান্তে থাকতে পারে। সো এইসব ক্ষেত্রে দেখা গেছে কি ঋণটি নবায়ন করার সময় কিন্তু এই বন্ধকদাতাদের কাছ থেকে আবার নতুন করে পার্সোনাল গ্যারান্টি বা লেটার অফ কনসেন্ট নেওয়া এগুলো কিন্তু অনেক সময় সাপেক্ষ বিষয় হয়ে যায় এবং বন্ধকদাতাদের একসাথে করাটা কিন্তু অলমোস্ট একটা ইম্পসিবল কাজ হয়ে যায়। তারপর আরেকটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে যে দাতার সংখ্যা খেয়াল করার পাশাপাশি যে বন্ধকদাতারা সবাই লোকালি অ্যাভেলেবল কিনা। এমন যদি হয় যে আপনার 3 জন বন্ধকদাতা এর মধ্যে একজন দেশের বাইরে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ঋণটি যখন আবার নবায়ন করবেন তখন কিন্তু তার পার্সোনাল গ্যারান্টি বা লেটার অফ কনসেন্ট নেওয়াটা কিন্তু আপনার জন্য অসম্ভব হয়ে যাবে। এই জন্য বন্ধকদাতার সংখ্যা যদি 1-এর অধিক হয় আপনি এই জিনিসটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে তারা রেডিলি অ্যাভেলেবল কিনা এবং তারা লোকাল পার্সন কিনা। এরপর বন্ধকি সম্পত্তিটি কোনো খাস জমি যেন না হয় সেই বিষয়টি আপনাকে কনফার্ম হতে হবে। একই সাথে এটা আপনাকে কনফার্ম হতে হবে যে বন্ধকি সম্পত্তিটি যেন কোনো গোরস্থান বা কোনো শ্মশানের অংশ না হয় বা কোনো ওয়ারশিপ সেন্টার যেমন মসজিদ, মন্দির, চার্চ বা প্যাগোডা ইত্যাদির অংশ বা ইত্যাদির কোনো জমি না হয়ে থাকে। এরপর হচ্ছে যে অলরেডি অ্যাকোয়ার্ড হওয়ার প্রস্তাবনায় আছে বা অ্যাকোয়ার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরকম সম্পত্তি আমরা বন্ধকি সম্পত্তি হিসেবে গ্রহণ করব না। আমরা বন্ধকি সম্পত্তি চয়েস করার ক্ষেত্রে অবশ্যই আমরা একটা জিনিস সবসময় দেখি যে এটার রাস্তার অ্যাক্সেস আছে কিনা, অর্থাৎ রাস্তার মাধ্যমে বন্ধকি সম্পত্তিটি অ্যাক্সেসিবল কিনা। সেজন্য হচ্ছে যে আমরা বাই রোড অর্থাৎ রাস্তার সাথে কানেক্টেড সম্পত্তি আমরা প্রিফার করি। রাস্তার সাথে কানেক্টেড সম্পত্তির কিন্তু একটা ঝুঁকি আছে যে এই ধরনের সম্পত্তি যে কোনো
সময় বা এই ধরনের সম্পত্তির একটা অংশ কিন্তু যে কোনো সময় রাস্তার প্রসারের জন্য অ্যাকোয়ার হয়ে যেতে পারে। এই জন্য রাস্তা সংলগ্ন জমি নেওয়ার সময় অবশ্যই আপনারা খেয়াল করবেন যে এখানে পর্যাপ্ত পরিমাণ রাস্তার ওয়াইড আছে কিনা। না হলে কিন্তু এই জমির একটা অংশ ভবিষ্যতে অ্যাকোয়ারের সম্ভাবনা মাথায় নিয়েই কিন্তু আপনাকে এটাকে বন্ধকি সম্পত্তি হিসেবে অ্যাকসেপ্ট করতে হবে। এরপর হচ্ছে there is no restrictions placed on the plot holders owners of land for construction of new houses or development of land without permission of planning authority। অর্থাৎ বিভিন্ন প্ল্যানিং অথরিটি যেমন রাজুক আছে, আমরা এই বিষয়টি আমাদেরকে কনফার্ম হতে হবে যে আপনি যে প্লটটিকে আপনি বন্ধকি সম্পত্তি হিসেবে নিচ্ছেন সেই প্লটে এরকম রাজুক বা এরকম আরও কেডিএ সিডিএ এরকম যারা প্ল্যানিং অথরিটি আছে তাদের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা এই বিষয়টি আপনাকে একজন ব্যাংকার হিসেবে কনফার্ম হতে হবে। তারপর যে সম্পত্তি আমাদের কাছে বন্ধক দিতে বড়োয়ার এসেছেন সেই বন্ধকি সম্পত্তিটি অলরেডি ট্রান্সফার্ড হয়ে গেছে কিনা, অর্থাৎ এমনও হয় যে কেউ প্রতারণার উদ্দেশ্যে ব্যাংকের কাছে ঋণটি বন্ধক দেওয়ার কিছুদিন আগেই সে তার নিজের স্ত্রীর নামে সম্পত্তিটি ট্রান্সফার করে দিয়ে তারপরে সম্পত্তিটি ব্যাংকের ছলচাতুরির মাধ্যমে বন্ধক দেয়। তো এই বিষয়টি আমাদেরকেও মাথায় রেখে আমাদের বন্ধকি সম্পত্তি আমাদের চুজ করতে হবে। তারপরে অ্যাকচুয়াল লোকেশন মাস্ট করেসপন্ড উইথ মৌজা ম্যাপ, অর্থাৎ বন্ধকি সম্পত্তির যে অ্যাকচুয়াল অবস্থান সেই অবস্থানটার জন্য মৌজা ম্যাপের সাথে মানে ট্যালি করে বা মিলে, অর্থাৎ মৌজা ম্যাপে দেখা যাচ্ছে যে বন্ধকি সম্পত্তিটির পাশে একটি রাস্তা আছে কিন্তু আপনাকে বন্ধকদাতা যে সম্পত্তিটি দেখাচ্ছে সেখানে কোনো রাস্তা নেই, অথবা দেখা যাচ্ছে কি মৌজা ম্যাপের দেখাচ্ছে বন্ধকি সম্পত্তির উত্তর দিকে হচ্ছে 12,005 দাগ, কিন্তু প্রকৃত অবস্থা গিয়ে দেখা যাচ্ছে এটার উত্তর হচ্ছে 12,006 দাগ। তো এরকম বিষয়টি আপনাকে ভালো করে দেখে নিতে হবে, দেখে তারপর কনফার্ম হয়ে সেটাকে বন্ধকি সম্পত্তি হিসেবে অ্যাকসেপ্ট করতে হবে। এরপর ফিজিক্যাল পজিশন অফ এরিয়া মাস্ট করেসপন্ড উইথ ডিড খতিয়ানস অ্যান্ড মিউটেশন, অর্থাৎ আপনার কথার কথা বন্ধকদাতা 5% জমি আপনার কাছে বন্ধক দিচ্ছে, এখন আপনি তার দলিলও দেখলেন 5%, তার নামে মিউটেশনও হয়েছে 5%, বা তার নামে যে খাজনা রসিদ সেখানেও 5%, ডিসিআরও 5% জমি উল্লেখ করা, কিন্তু ফিজিক্যালি আপনি সেটা একজন সার্ভেয়র দিয়ে কিংবা একজন স্থানীয় আমিন দিয়ে সেটা ম্যাপে দেখলেন যে এখানে 4.5% জমি আছে। সো এই ক্ষেত্রে আপনি কিন্তু 5% জমি বন্ধকি সম্পত্তি হিসেবে নিতে পারবেন না, আপনি নিলে সর্বোচ্চ 4.5% জমি আপনি নিতে পারেন। এরপর হচ্ছে যে বন্ধকি সম্পত্তি, যেটা একটু আগে বলেছি যে বন্ধকি সম্পত্তিটা অবশ্যই রাস্তা থাকতে হবে, অর্থাৎ বন্ধকি সম্পত্তিতে পৌঁছার জন্য বা অ্যাক্সেস করার জন্য সরকার অনুমোদিত কিংবা বন্ধকদাতার ক্রয়কৃত বা রেজিস্টার্ড রাস্তা থাকতে হবে, কারণ রাস্তা না থাকলে কিন্তু পরবর্তীতে এই জমি আপনি কোনো কারণে নিলাম করতে হলে বিক্রি করতে গেলে কিন্তু জটিলতায় পড়বেন, বিক্রি করতে পারবেন না। এরপর বন্ধকি সম্পত্তির লোকেশন, অর্থাৎ এটা কি পৌরসভার বা সিটি কর্পোরেশন যদি হয়ে থাকে সিটি কর্পোরেশনের ভিতরে নাকি বাহিরে, এই বিষয়গুলো কিন্তু মাথায় নিতে হবে, কারণ এই বিষয়টির উপর কিন্তু বন্ধকি সম্পত্তির ভ্যালুয়েশনটা অনেকাংশে ডিপেন্ডেবল। এরপর হচ্ছে লোকেশন ট্রেসেবিলিটি, বন্ধকি সম্পত্তিটা যেখানে আমাদের উদ্দেশ্য হবে যে আপনি আজকে যেই ব্রাঞ্চে কাজ করছেন আপনি হয়তো 1 বছর পরে এই ব্রাঞ্চে থাকবেন না, তো পরবর্তীতে যে ব্যাংকাররা আসবেন তারা যেন আপনার ভ্যালুয়েশন সার্টিফিকেটটা দেখে বুঝতে পারে যে এই জমিটার এক্স্যাক্ট লোকেশন কোথায়। তো এই জন্য একটা বন্ধকি সম্পত্তিকে আপনি এক্স্যাক্টলি লোকেট করতে গেলে আপনাকে দেখতে হয় যে বন্ধকি সম্পত্তিটার আশেপাশে এরকম কোনো ট্রেসেবল কোনো ইনস্টিটিউশন, ট্রেসেবল কোনো বা মার্কেবল কোনো জায়গা আছে কিনা। তো যেমন বন্ধকি সম্পত্তির পাশে যদি একটা কোনো কলেজ থাকে আপনি কলেজের নামটি উল্লেখ করে দিতে পারেন, কোনো মাদ্রাসা মসজিদ থাকলে এরকম কোনো রিমার্কেবল বা ট্রেসেবল ইনস্টিটিউশন থাকলে সেগুলো মেনশন করে দেবেন, তাহলে আপনার বন্ধকি সম্পত্তিটি ট্রেসেবল হয়ে যাবে। ডিমার্কেশন, অর্থাৎ বন্ধকি সম্পত্তিকে সীমানা নির্ধারণ করার জন্য তার চারপাশে ডিমার্কেটেড থাকতে হবে, অর্থাৎ সেটা হতে পারে আপনার চার কোণে 4টা পিলারের মাধ্যমে ডিমার্কেটেড থাকতে পারে, বাউন্ডারি ওয়ালের মাধ্যমে ডিমার্কেটেড থাকতে পারে, অথবা সেটা যদি পুরোটার উপরেই বিল্ডিং করা থাকে তাহলে তো বিল্ডিংয়ের মাধ্যমে ডিমার্কেটেড হয়ে গেল। তো এরকম বন্ধকি সম্পত্তির সীমানাটা যেন নির্দিষ্ট করার জন্য কোনো না কোনোভাবে ডিমার্কেটেড থাকে, সেটা আপনাদেরকে খেয়াল করতে হবে। তারপর প্রেজেন্ট ইউজ, বন্ধকি সম্পত্তির বর্তমান কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটা কি ভ্যাকেন্ট ল্যান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে নাকি এগ্রি ল্যান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে, নাকি সেখানে কোনো কনস্ট্রাকশন আছে বা সেখানে কি কোনো মার্কেট আছে বা সেটা কি রেসিডেন্সিয়াল পারপাসে ইউজ করা হচ্ছে কিনা, এই বিষয়টি আপনাকে ভালো করে খেয়াল করতে হবে। এখানে একটি বিষয় খেয়াল করবেন সবাই যে অনেক সময় দেখা গেছে কি বন্ধকি সম্পত্তির উপর দিয়ে একটি আনএপ্রুভড রাস্তা আছে কিংবা প্লেগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু সাইন অফ কনসার্ন, এই বিষয়গুলোকে যদি আপনারা কখনো চোখে পড়ে যে এটার উপর দিয়ে একটা রাস্তা আছে কিন্তু বন্ধকদাতা স্বীকার করছেন না যে এটা রাস্তা না, আবার যদি দেখেন যে এখানে ছেলেমেয়েরা মানে খেলাধুলা করে বা মনে হচ্ছে যে এটা খেলার মাঠ, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে খতিয়ে দেখে তারপরে নিশ্চিত হয়ে এটাকে আপনি বন্ধকি সম্পত্তি হিসেবে অ্যাকসেপ্ট করবেন, আদারওয়াইজ করবেন না।
এরপরে বন্ধকি সম্পত্তিটি অবশ্যই বন্ধকদাতার ফিজিক্যাল পজিশনে থাকতে হবে। বন্ধকি সম্পত্তি যদি বেদখল থাকে তাহলে সেই সম্পত্তি বন্ধকদাতারই যদি দখলে না থাকে তাহলে আপনি ব্যাংকার হিসেবে সেটা দখলে কীভাবে নেবেন? সো এই জিনিসটা অবশ্যই কনফার্ম করতে হবে যে বন্ধকি সম্পত্তির জন্য অবশ্যই বন্ধকদাতার পজিশনে থাকে বা তার দখলে থাকে। এরপরে বন্ধকি সম্পত্তির নেচারটা কী ধরনের সেটার উপরে কিন্তু এর ভ্যালুয়েশনটা ডিপেন্ড করে। এজন্য তার নেচারটা কি রেসিডেন্সিয়াল নাকি কমার্শিয়াল নাকি ইন্ডাস্ট্রিয়াল নাকি এগ্রিল্যান্ড, এই বিষয়গুলো আপনাকে নিশ্চিত হতে হবে। একই সাথে বন্ধকি সম্পত্তির ক্লাসিফিকেশন, অর্থাৎ এটা কি হাইল্যান্ড, এটা কি পানির নিচে নিমজ্জিত নাকি হাইল্যান্ড হিসেবে আছে, সেই বিষয়গুলো আপনার কনফার্ম হতে হবে। এরপর হচ্ছে যে এখানে ডেভেলপমেন্ট এবং ইম্পর্টেন্সটা কীরকম, অর্থাৎ বন্ধকি সম্পত্তির ডেভেলপমেন্ট এবং তার আশেপাশের ডেভেলপমেন্ট বা ইম্পর্টেন্সটা কী সেটা আপনাকে বিবেচনায় নিতে হবে। বলতে এই জন্য বন্ধকি সম্পত্তির কমিউনিকেশন ফ্যাসিলিটি আছে কিনা, অর্থাৎ এখানে কোনো ডিরেক্ট রোড লিঙ্ক আছে কিনা, রোড লিঙ্ক থাকলে এটা কী ধরনের রাস্তা, এটা কি পাকা রাস্তা নাকি কাঁচা রাস্তা, এবং রাস্তা থাকলে সেটার মানে কতটুকু ওয়াইড, এই বিষয়গুলো আপনাকে মাথায় নিতে হবে। এখানে ইউটিলিটি, অর্থাৎ এখানে বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদি, টেলিফোন ব্যবস্থা ইত্যাদি ইউটিলিটি কানেক্টিভিটিগুলো আছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু এই স্থানীয় এলাকার সিভিলাইজেশন বা ডেভেলপমেন্টটা কিন্তু ইন্ডিকেট করে। তো এই বিষয়গুলো আপনি মাথায় নিতে হবে। একই সাথে এখানে কোনো মার্কেট, কোনো ইন্ডাস্ট্রি, কোনো হসপিটাল বা এই টাইপের কোনো বিগ এস্টাবলিশমেন্ট আছে কিনা, এই সবগুলো বিষয় কিন্তু আপনাকে মাথায় নিয়ে কিন্তু ভ্যালুয়েশনটা আপনাকে ফিক্স করতে হবে। একই সাথে এখানে যদি কোনো কনস্ট্রাকশন থেকে থাকে, অর্থাৎ বসত ভিটা বা এখানে কোনো কমার্শিয়াল কোনো কনস্ট্রাকশন থাকেও, সেটা আসলে কোন ধরনের, সেটা নেচারটা কি, সেটা কি টিন শেড, সেটা সেমি পাকা নাকি আরসিসি ফ্রেম, এই বিষয়গুলো আপনাকে কিন্তু মানে একেবারে দেখে শুনে নিশ্চিত হতে হবে। যদি কোনো বিল্ডিং থাকে তাহলে সেই বিল্ডিংটার আসলে স্ট্যাটাসটা কীরকম, কন্ডিশনটা কি ভালো নাকি মন্দ, নাকি এটার ভ্যালুটা কি আমাদের কনসিডার করার মতো নাকি ইগনোরেবল, এই বিষয়গুলো আপনাকে বিবেচনা করে কিন্তু এটার ভ্যালুয়েশন করতে হবে। এরপর হচ্ছে যে এজ অ্যান্ড ডেপ্রিসিয়েশন কনসিডার্ড। আপনি যদি এখানে বন্ধকি সম্পত্তির উপরে যদি কোনো বিল্ডিং থাকে, সেই বিল্ডিংয়ের মূল্য যখন আপনি বিবেচনা করবেন তখন অবশ্যই কিন্তু আপনি বিল্ডিংয়ের একটা বয়স এবং এটার ডেপ্রিসিয়েশন আপনাকে বিবেচনা নিতে হবে। কারণ 3 মাস আগে নির্মিত হওয়া বিল্ডিংয়ের মূল্য আপনি যে হারে স্কোয়ার ফিট হিসেবে নির্ধারণ করবেন, 20 বছর আগের বিল্ডিংয়ের মূল্য কিন্তু সেই সেম স্কোয়ার ফিট হারে কিন্তু ধরলে হবে না। সো আপনি অবশ্যই বিল্ডিংয়ের যখন আপনি ভ্যালুয়েশন ফিক্স করবেন, সেক্ষেত্রে অবশ্যই বিল্ডিংয়ের এজটা বা বয়সটা মাথায় নিতে হবে এবং নির্দিষ্ট হারে, যেমন 2.5% হারে আপনি ডেপ্রিসিয়েশন কিন্তু বিবেচনায় নিতে পারেন। এরপর হচ্ছে যে যেই বিল্ডিংটাকে আপনি মর্গেজ প্রপার্টি হিসেবে নিচ্ছেন, সেটার কোনো রেন্টাল ভ্যালিউ আছে কিনা, অর্থাৎ এটার ভাড়া দেওয়ার সম্ভাবনা কতটুকু, আশেপাশে এরকম রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল সম্ভাবনা আছে কিনা, যে এটা ভাড়া হবে কিনা, ভাড়া হলে সেখান থেকে কীরকম ভাড়া আসবে, এই বিষয়গুলো দিয়েও কিন্তু আপনি এই এলাকার বা এই বিল্ডিংয়ের একটি পটেনশিয়াল কিন্তু আপনি মূল্যায়ন করতে পারেন। এরপর হচ্ছে মর্গেজ প্রপার্টিটি যদি কোনো বিল্ডিং হয়ে থাকে, কোনো ফ্ল্যাট হয়ে থাকে, সেটির নকশা অর্থাৎ প্ল্যানটি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত কিনা এবং এই বিল্ডিংটি নকশা অনুসারেই নির্মাণ করা হয়েছে কিনা, এই বিষয়টি আপনাকে নিশ্চিত হতে হবে। এরপর হচ্ছে যে আমাদের এই বন্ধকি সম্পত্তিটি ইজিলি সেলেবল বা মার্কেটেবল কিনা, এই বিষয়টি আমাদেরকে ব্যাংকার হিসেবে নিশ্চিত হতে হবে। কারণ আমি বন্ধকি সম্পত্তি হিসেবে নিয়ে কোটি কোটি টাকা ঋণ দিয়ে দিলাম, কিন্তু সেটি বিক্রি করার মতো কোনো অবস্থা নাই বা বিক্রি করা যাবে না যদি হয়, তাহলে সেই সম্পত্তি বন্ধকি সম্পত্তি হিসেবে নিয়ে তো আমাদের কোনো লাভ নেই। এই জন্য রেসিডেন্সিয়াল বিল্ডিং এর যদি হয়ে থাকে বন্ধকি সম্পত্তিটি, আপনি দেখবেন যে আশেপাশে আর কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে কিনা। এমন যদি হয় যে ওই একটাই বন্ধকি সম্পত্তিটাই একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, কিন্তু এর আশেপাশে 1 কিলোমিটারের মধ্যে আর কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিং নেই, তো এই ধরনের রেসিডেন্সিয়াল বিল্ডিংকে কিন্তু আপনি বন্ধকি সম্পত্তি হিসেবে নিয়ে কিন্তু বিপদে পড়বেন, কারণ ভবিষ্যতে এটা ফোর্সড সেল করতে গেলে কিন্তু আপনি সেল করতে পারবেন না। এরপরে বন্ধকি সম্পত্তিটা যদি এমন হয় যে এটার মূল্য মানে স্কাই টাচিং, সেক্ষেত্রে কিন্তু এটা আপনি বিক্রি করার জন্য কোনো ক্রেতা পাবেন না। বন্ধকি সম্পত্তির যে ভ্যালুয়েশন আসবে, সেই ভ্যালুয়েশনটা যেন আপনার ঋণ কভার করার মতো পর্যাপ্ত হয়, অর্থাৎ ঋণ দেওয়ার পরবর্তীতেও যেন বন্ধকি সম্পত্তির মূল্য এবং ঋণের লিমিট, এই দুয়ের মধ্যে যেন একটি বড় একটা মার্জিন থাকে, যেমন অন্তত 30 থেকে 40% যেন মার্জিন থাকে। অর্থাৎ আপনি 100 টাকার জামানতের বিপরীতে আপনি হয়তো 50 টাকা, 60 টাকা বা ম্যাক্সিমাম আপনি 70 টাকা পর্যন্ত ঋণ দিবেন, এর বেশি দিবেন না। অর্থাৎ আপনি চেষ্টা করবেন বা খেয়াল রাখবেন যে সবসময় যেন একটা ভালো অঙ্কের মার্জিন যেন থাকে, তাহলে আপনার ঋণটি অধিকতর নিরাপদ হবে।
360 ডিগ্রি ইনভেস্টিগেশন ফর অ্যাসার্টেইনিং দ্য মার্কেট ভ্যালু অফ দ্য মর্গেজ প্রপার্টি। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যে বন্ধকি সম্পত্তির যে আমরা মূল্য নির্ধারণ করব, সেই মূল্য নির্ধারণটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে কঠিন কাজ। কারণ বন্ধকি সম্পত্তির জন্য গভর্নমেন্ট পাবলিশড কোনো সরাসরি বা একেবারে ফিক্সড করা কোনো রেট নাই যে হ্যাঁ এটাই হচ্ছে অমুক সম্পত্তিটার বা অমুক বিল্ডিংয়ের মূল্য। এই জন্য বন্ধকি সম্পত্তির রেট নির্ধারণ করাটা আমাদের জন্য অনেক একটা কঠিন কাজ, তারপরে সেটা আমাদেরকে করতে হয়। তো সেই জন্য আমাদেরকে 360 ডিগ্রি ইনভেস্টিগেশন করা উচিত। আর সেটা আমরা কীভাবে করতে পারি? হ্যাঁ, সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমেই সেটা হচ্ছে আপনি সরকারি মৌজার যে একটা রেট আছে সেই রেটটি জানবেন। একই সাথে আপনার বন্ধকি সম্পত্তির যে টাইটেল ডিড, সেই টাইটেল ডিডের মধ্যে ওই প্রপার্টিটার মূল্য কত উল্লেখ করা আছে সেটাও আপনি দেখবেন। তারপর রিসেন্ট সেলস রেফারেন্স আপনি খুঁজবেন। রিসেন্ট সেলস রেফারেন্স আপনি কয়েকটি সোর্স থেকেই পেতে পারেন। সেটা হচ্ছে যে আপনার ওয়েল উইশার যারা আছে, অর্থাৎ আপনার বলতে আপনার ব্যাংকের যারা ওয়েল উইশার বা ভ্যালুড কাস্টমার যারা আছে, যারা ওই বন্ধকি সম্পত্তিটির প্রতিবেশী, তাদের কাছ থেকে আপনি ওই সংশ্লিষ্ট সম্পত্তির বা সংশ্লিষ্ট জমির দাম সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করবেন। একই সাথে আপনার হয়তো পরিচিত না, বাট ওই বন্ধকি সম্পত্তি যারা অন্যান্য প্রতিবেশী যারা আছে তাদের কাছ থেকে আপনি টেকনিক্যালি তথ্য নিতে পারেন যে ওই জমিটির বা ওর পার্শ্ববর্তী জমিটির বা রিসেন্ট ক্রয় বিক্রয় হয়েছে এমন জমি বা এমন বিল্ডিংয়ের দাম সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে যে স্থানীয় আরও যারা আছে তাদের কাছ থেকে আপনি বন্ধকি সম্পত্তির মূল্য সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন। এরপর আপনি জানেন যে এই বন্ধকি সম্পত্তির পাশেই একটি জমি বিক্রি হয়েছে, তাহলে আপনি চেষ্টা করবেন সরাসরি ওই জমিটির বায়ার এবং সেলারদের সাথে কথা বলতে, তাহলেও কিন্তু আপনি আপনার বন্ধকি সম্পত্তির মূল্য সম্পর্কে একটা আইডিয়া পেতে পারেন। বন্ধকি সম্পত্তির যিনি মালিক অর্থাৎ আপনার বন্ধকদাতা এবং একই সাথে যিনি আপনার বড়ুয়ার, তাদের সাথেও আপনি খোলামেলা কথা বলবেন, বলে তাদের কাছ থেকে অনেস্ট একটা আনসার নেওয়ার চেষ্টা করবেন যে সংশ্লিষ্ট বন্ধকি সম্পত্তিটির দাম সম্পর্কে তারা কি আইডিয়া দেয়, সেই আইডিয়াটিও আপনি মাথায় নেবেন। নিয়ে আপনি সবার আইডিয়াগুলো আপনি কম্পাইল করেই বন্ধকি সম্পত্তির একটি রেট আপনি নির্ধারণ করে তার একটা ভ্যালু ফিক্স করবেন। তাহলে এই বন্ধকি সম্পত্তির আপনি যখন ভ্যালুয়েশন করতে যাবেন, এক্ষেত্রে আপনাকে কিছু টেকনিক বা স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে যে আপনি একটা টিম গঠন করে যাবেন, যেমন আপনি ম্যানেজার এবং আপনার ক্রেডিট ইনচার্জ, একই সাথে আপনার ক্রেডিট অফিসার, আপনারা তিনজন মিলে যেতে পারেন। আপনার শাখার সেকেন্ড অফিসার যিনি, তাকেও নিতে পারেন। একই সাথে আরেকটা টেকনিক আপনারা অবলম্বন করতে পারেন যে আমরা যেটা করি ন্যাচারালি, আমরা বন্ধকদাতাকে বা বড়োয়ারকে ইনফরমেশন দিয়ে আমরা তার বন্ধকি সম্পত্তি ভিজিট করতে যাই। এটা করতে পারেন, কিন্তু এর পাশাপাশি এটাও আপনি করতে পারেন যে তাকে না জানিয়ে গোপনে আপনি গিয়ে একটা ভ্যালু আপনি পিক করার চেষ্টা করবেন। কারণ তাকে জানিয়ে গেলে অনেক সময় এরকম হয়, সে কিছু নিজেদের লোকজনকে স্থির বলে রাখে বা আশেপাশে দাঁড় করিয়ে রাখে, যে তাদেরকে জন্য ভ্যালু জিজ্ঞেস করলে তারা একটা ফেভারেবল বা একটা বড় অঙ্কের ভ্যালু বলে দেয়। সো এই জন্য আপনি যদি না জানিয়ে যান, সেক্ষেত্রে আপনি কিন্তু একটা প্রকৃত ভ্যালু উদ্ধার করতে পারবেন না, প্রকৃত একটা ভ্যালুর আইডিয়া নিতে পারবেন। এরপর হচ্ছে যে আপনি ধরেন যে আপনি বড়োয়ারকে বা মর্গেজরকে জানিয়ে তার মর্গেজ প্রপার্টি ভিজিট করতে গেলেন, আপনি গিয়ে মনে হলো যে না, আপনি একটা প্রপার আইডিয়া পান নাই, তো এরপরে আপনি গোপনে আবার পরবর্তীতে কিন্তু তাকে না জেনে আবার সেটা ভিজিট করতে পারেন এবং একটা লোকাল পার্সনদের সাথে কথা বলে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করতে পারেন। ফাইনালি যে কথাটা সেটা হচ্ছে যে আমরা এভাবে ভ্যালু যেটা আমরা অ্যাসেস করবো, আমরা কিন্তু মার্কেট রেটের উপর বেস করে আমরা কিন্তু ফাইন্যান্স করবো না, আমরা ফাইন্যান্স করবো হচ্ছে ফোর্সড সেল ভ্যালুর উপর বেসিস করে। অর্থাৎ একটা জমির দাম যদি 10 লাখ টাকা শতাংশ হয়ে থাকে, সেই হারে আমরা ভ্যালুয়েশনটা করলেও কিন্তু আমরা ঋণটা দিব কিন্তু ফোর্সড সেল ভ্যালুর উপর। অর্থাৎ আপনি যদি কোনো কারণে সম্পত্তিটা নিলাম করেন, সেক্ষেত্রে কিন্তু 10 লাখ টাকা সম্পত্তিটা হয়তো 10 লাখ টাকা বিক্রি করতে পারবেন না, সেটা হয়তো 9 লাখ টাকা বা 8 লাখ টাকায় নেমে আসবে। সো ওই 8 লাখ টাকা যদি ফোর্সড সেল ভ্যালু হয়ে থাকে, ওই ফোর্সড সেল ভ্যালুর উপরই কিন্তু আপনাকে ঋণের লিমিটটা নির্ধারণ করতে হবে। তো সর্বশেষ যে কয়েকটি কথা বলবো সেগুলো হচ্ছে যে আপনারা কোনো মর্গেজ প্রপার্টির ভ্যালু ফিক্স করার ক্ষেত্রে আপনারা আবেগী হবেন না। অর্থাৎ আপনার বড়োয়ার হয়তো অনেক ভালো, অনেক পুরনো কাস্টমার, সেই কারণে অমুক ভাইয়ের ঋণ কখনো খেলাপি হবে না, এই কথা বিবেচনা করে 8 লাখ টাকা সম্পত্তির ভ্যালু কিন্তু আপনি 10 লাখ টাকা করে করবেন না। কারণ আপনার অমুক কাস্টমার আজকে ভালো, আজকে আছেন, উনি তো মারাও যেতে পারেন, মারা গেলে তখন আমার এই ঋণটা তো আদায় কীভাবে হবে? এই বন্ধকি সম্পত্তি বিক্রি করে কিন্তু ঋণটা আদায় করতে হবে। সো এই জন্য ভ্যালুয়েশনে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এরপরে ব্যাংকের কাস্টমার সম্পর্কে গভীরতা বিবেচনা করে আপনি বিশেষ কোনো কাস্টমারকে ছাড় দিয়ে 2 টাকা সম্পত্তি 5 টাকা দেখিয়ে কিন্তু ভ্যালুয়েশন করা যাবে না। এবং গ্রাহকের বর্তমান অবস্থাকে কেবল প্রাধান্য দিলে হবে না, ভবিষ্যতে গ্রাহকের যে কোনো কারণে ব্যবসার মধ্যে একটা পতন আসতে পারে বা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সেই বিষয়গুলো কিন্তু মূল্যায়ন করে বা মাথায় রেখেই আপনাকে মর্গেজ প্রপার্টির প্রকৃত ভ্যালুটা আপনাকে বের করে নিয়ে আসতে হবে।